নমস্কার, শুভ সকাল। আজকে নতুন সূর্য নতুন আলোর ছটা নিয়ে এসেছে। নতুন বছর স্বাগতম জানাই সবাইকে। সুখ শান্তি সমৃদ্ধি প্রতিটি ঘরে ঘরে বয়ে আনুক নতুন আলোর ছটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম প্রেমময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। আজকে কয়েকটা কথা বলার জন্যেই আমি এই ভিডিওটা প্রকাশ করছি। অনেকেই আমাকে ফেসবুকে বিভিন্নভাবে অনেক কথাই বলেছেন, তো জবাবটা তাদের দেওয়ার জন্যই বলেছি। আমরা সবাই জানি যে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ প্রার্থী দিয়েছে। আমাদের প্রার্থী দেওয়ার কথা ছিল আরও অনেক। আমরা যে সমস্ত কর্মীরা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, সেই সমস্ত কর্মীদের বিভিন্ন সময় ফোন পেয়েছি। তারা বলেছে যে অলোকদা, এই জিনিসটা এই সময়টায় না করলেই হয়তো ভালো হতো। তো আমিও সেটা চিন্তা করেছি। কিন্তু দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ট্যাপ কল দেখেছেন? ট্যাপ কল, ওই যে এখন বাড়িতে পাম্প কল বসায় না, তো এই পাম্প কল বসানোর আগে কিছু মানুষ গায়ে কাদা লাগিয়ে একটু গোবর দিয়ে সেটাকে পাম্প করে ঘোলা জলটাকে বের করে। তো এই ঘোলা জলটা যদি বের না হয়, তাহলে কিন্তু স্বচ্ছ জল আমরা পাবো না। তা আমাদের যে ভাবনা, অর্থাৎ মানুষকে সুশাসন দেব, মানুষকে স্বচ্ছতা দেব, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ সংস্কৃতি মানুষকে দেব, এই যে আমরা মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আজকের দিন একদিন তো আর রাজনীতির দল করিনি যে আজকে রাতারাতি ভোট পাল্টে ফেললাম, রাতারাতি একটা দলের ঝান্ডা ছেড়ে আরেকটা দলের ঝান্ডা নিয়ে নিলাম। আজকে আমার নীতি আদর্শ ছিল রাষ্ট্রবাদের, পরের দিন হয়ে গেল সেটা ছেড়ে দিয়ে নিজের। সেটা তো নয়। ভাবনাটা সৃষ্টি হয় শুরু থেকেই রাষ্ট্রহিতে, রাষ্ট্র চিন্তাভাবনায়। সর্বোপরি যেহেতু আমি সনাতন ধর্মাবলম্বী মানুষ, সনাতনীদের রক্ষার্থে তো অবশ্যই, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো আজকে কি এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে বললাম, ঘোলা জলটাকে ফেলতে গেলে কাউকে না কাউকে ওই নোংরা কাদাটা লাগাতে হবে। তো সেই নোংরা কাদা লাগানোর জন্য হয় না হয় আমিই থাকলাম, সেই নোংরা কাদাটা লাগিয়ে অন্ততপক্ষে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল উপহার দিতে পারবো, খাবার উপযুক্ত জল দিতে পারবো, সুস্থ সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে পারবো। সেই দায়িত্বটা নয় আমার কাঁধেই তুলে নিলাম। আর আমার সাথে যারা কিছু পাগল মানুষ আছেন, যারা মনে করেন যে সত্যতা এবং নিষ্ঠা এবং লড়াই করা প্রয়োজন, সেই সমস্ত মানুষগুলোকে আমি সাথে নিয়ে লড়াই করছি। হ্যাঁ, ঠিক বলেছেন, 2023 সাল, 2023 সালটা মনে আছে। নিষ্ঠার সাথে ভারতীয় জনতা পার্টি করার পর খালি বুথ স্তরে যে সমস্ত কর্মীরা অসহায়, যাদের কথা বলার কেউ নেই, শোনার কেউ নেই, যারা জীবন জীবিকাকে বাজি রেখে দীর্ঘদিন পার্টিটাকে করেছেন, বহন করে চলেছেন, সেই মানুষগুলোর হয়ে যখন কথা বলতে যাই, তখন সেটা হয়ে যায় প্রতিবাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবাদ করেছিলেন, কারণ বলেছিলেন তিনি, আর অটল বিহারী বাজপেয়ী কথাটা আমি বুঝি যে কিয়া হার মে কিয়া জিত মে কিঞ্চিত নেহি ভয় ভীত মে কর্তব্য পথ পর जो भी मिला ये भी सही वो भी सही বরদান नहीं मांगूंगा वो कुछ हार नहीं मानूंगा। তো না হার মানার লড়াই, আমাদের সত্যের জন্য লড়াই করতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয়। কারণ ওই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও স্লো পয়জন করে মারা হয়েছিল, সে সত্যের জন্য লড়াই করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকেও শেষ বয়সে, গ্যালিলিওকে, বিভিন্ন যারাই আমরা দেখি না কেন, লড়াইয়ের ময়দানে যারা সত্যের জন্য লড়াই করেছে, তারা কখনো সহজ পথ পায়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু, সে লড়াই করেছিল ভারতকে স্বাধীন করার জন্যে। মহাত্মা গান্ধী, তিনি লড়াই করেছিলেন, অহিংস আন্দোলন করেছিলেন। তো এইরকম করে সবাই ভারতবর্ষটাকে ভালোবেসে, দেশমাতৃকাকে ভালোবেসে
দেশমাতৃকার সেবায় প্রত্যেকে যে যেরকমভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন তারা হয়েছে, পরিবর্তিত আন্দোলনগুলো হয়েছে। যখন দরকার ছিল অস্ত্র, তখন অস্ত্র দিয়ে আন্দোলন হয়েছে। রাজারা যখন আন্দোলন করতেন তখন কামান, তলোয়ার, ঢাল এগুলো দিয়ে করতেন। পরবর্তীতে আমরা দেখলাম ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সেখানে বোমা, গুলি, বারুদ, রাফায়েল সেগুলোও চলছে। তো সময়ের সাথে তাল মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে নিষ্ঠার জন্যে, সততার জন্যে লড়াইগুলোর পরিবর্তন হয়। তো আমাদের এখনের লড়াই তো আর অস্ত্র নয়, অস্ত্র দিয়ে আমরা করতে পারবো না। আমাদের অস্ত্র হচ্ছে কলম। কোনো একজন বলেছিলেন যে আমরা চাই না যে হাতে তলোয়ার থাকুক, হাতে কলম উঠুক, যে হাতে পাথর বহন করে বেড়ায় সেই হাতে পুস্তক উঠুক, বই উঠুক। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই লড়াইয়ের সূচনা। হয় না তাতে ক্ষুদ্র ছোট একটা ফরেস্টের থেকেই, কিন্তু ফরেস্টের গাছ থেকেই শলাই পাওয়া যায়, দেশলাই কাঠি তৈরি হয়। তৈরি করতে একটা কাঠ প্রয়োজন, আর ওই ছোট্ট একটা দেশলাই কাঠি কিন্তু পারে ওই পুরো জঙ্গলটাকে জ্বালিয়ে ছারখার করে দিতে। তো আমি সেই জ্বালানোর কথা বলছি না, আমি আন্দোলনের কথা বলছি। আমি যে আমাদের আন্দোলন, প্রতিবাদের আন্দোলন। আপনারা দেখেছেন জলপাইগুড়ি শহরের বুকে কদমতলা, জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র, সেখানে রাত জাগতে দেখেছেন প্রচুর মানুষ, যারা মিছিল করে, অংশগ্রহণ করে প্রতিবাদে সরব হয়েছিলেন। পারে তো, মানুষ তো চাইলে সব কিছু পারে। আমরাও পেরেছিলাম, অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছিলাম সেদিন রাত্রিবেলায়। কেন হয়নি সেটা সকলেরই জানা। হয়তো বা যারা প্রতিবাদ করলে হতো তারাই হয়তো মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে নিয়েছে, তার জন্য হয়তো হয়নি। তো যাকে, সেই অভয়ার মা নিজেই লড়ছেন, তার লড়াইয়ে অবশ্যই আমার সহযোগিতা এবং আমার শুভকামনা থাকবে। আর যেন কোনো অভয়ার মা হতে না হয়, কলকাতা থেকে কুচবিহার পর্যন্ত কোনো মাকে যেন চোখের জলে তার সন্তানকে চিরবিদায় দিতে না হয়, কোনো বৃদ্ধ বাবাকে যেন চোখের জলে তার সন্তানের লাশ বহন করতে না হয়। আমরা জলপাইগুড়িতেই দেখেছি। জলপাইগুড়ি এই কারণেই বলছি যে জলপাইগুড়িটা হচ্ছে আমার শহর, আমি এই শহরেই বড় হয়েছি, এই শহর আমার শহর। তো এই শহরে জলপাইগুড়িতে একটি হাসপাতাল থেকে একজন, সে অ্যাম্বুলেন্সে ভাড়া মেটাতে পারেনি বলে অনেক দূর পর্যন্ত তার প্রিয়জনের মৃতদেহ বহন করে নিয়ে গেছিলেন কাঁধে তুলে। তার প্রতিবাদ হওয়া প্রয়োজন, অভয়ের জন্যে প্রতিবাদ হওয়া প্রয়োজন। আমরা দেখেছি 26,000 বেকার, অর্থাৎ 26 বেকার এই কারণেই বলছি যে যখন চাকরি চলে যায় শিক্ষকদের, তখন তো তারা বেকারের সামঞ্জস্য হয়ে পড়ে। তো এই বেকারত্বের, সেই চাকরিহারা বেকারত্ব, তাদের হাহাকার দেখেছি কলকাতার রাজপথে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দলদাসে পরিণত হওয়া পুলিশের সেই বুটের লাথি, যারা সমাজ সংস্কারক, অর্থাৎ যারা সমাজের মেরুদণ্ড, শিক্ষক। কারণ এই কারণে বলছি যে শিক্ষাই আনে চেতনা, আর চেতনাই সমাজ গড়ে। তাই যারা সমাজ গঠনের কারিগর, যারা হয়তো যে পুলিশরা লাথি মেরেছে হয়তো সেও কারো না কারো ছাত্র ছিল, আজকে তারাই রাজনৈতিক আঙিনায় এসে, রাজনীতির অঙ্গুলি হিলনে সেই শিক্ষক সমাজের বুকে এবং মেরুদণ্ডে বুটের লাথি দিয়েছে। আমরা দেখেছি সেই গর্ভবতী মা অসহায় অবস্থায় আন্দোলনে সামিল হতে, চাকরি চলে যাওয়ার কারণে। আমরা দেখেছি বৃদ্ধ পিতা, বাড়িতে হয়তো কেউ নেই, অসুস্থ বাবা, কিন্তু মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্যে অনেক গ্রামাঞ্চল থেকে প্রচুর ছেলে মেয়ে তারা ভিন রাজ্যে পাড়ি দেয় দুটো কর্মসংস্থানের জন্য, দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। বৃদ্ধ পিতা বাড়িতে একা, তার মুখের সামনে ঔষধ বলুন বা জল বলুন, কোনোটাই তুলে দেওয়ার কেউ থাকে না। সেই অসহায়তার দুঃখ দেখেছি, তারই প্রতিবাদ। তো সেই প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমরা দেখেছি, আপনাদের মনে আছে 2023 সালটা
2023 সাল মানুষের পাশে থেকে লড়াই বারবার করেছি, রাজনৈতিকভাবে করেছি, রাজনীতির আঙিনায় ছত্রছায়া থেকে ভেতরে অন্যায় হলে তার প্রতিবাদ করেছি। আর সেই প্রতিবাদের কারণেই 2023 সাল তাপসী রায়, নামটা মনে রাখবেন, তাপসী রায় সে নির্বাচনে অংশগ্রহণ করছিল, বাই ইলেকশন, উপনির্বাচন ধূপগুড়ির। পাখির চোখ ছিল সব রাজনৈতিক দলের, এবং আমার দল, তৎকালীন দল ভারতীয় জনতা পার্টি, তারও সমস্ত রাজনৈতিক নেতারা একটাই, যেহেতু পশ্চিমবঙ্গের বুকে একটা, উত্তরবঙ্গের সেই বিষ্ণুদা আকস্মিক মৃত্যুতে তার জায়গায় উপনির্বাচন হয়, সেই নির্বাচনে প্রার্থী তাপসী রায় হয়েছিলেন। তো তিনি নমিনেশন সাবমিট করতে যাবেন, সেই মনোনয়নপত্র পেশ করার সময় আমি ফুলের তোড়া দিতে গিয়েছিলাম, অভিনন্দন জানাতে গিয়েছিলাম যে আপনাকে শুভেচ্ছা জানাই। তো সেখানে দেখলেন সেই সময়ের তৎকালীন আর কি সভাপতি এবং যুব মোর্চার সভাপতি, যেই যুব আগামী দিন ভবিষ্যৎ অর্থাৎ পথ দেখাবে, তারই দলীয় কর্মীকে প্রকাশ্যে মিডিয়া বন্ধুর সামনে, এমএলএ, এমপি, রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের সামনে ডিবিসি রোডের রাস্তায় ফেলে দিয়ে লাথি মারতে। হ্যাঁ, সেদিন আমাকে অনেকে বলছে তুমি পাল্টা আঘাত করলে না কেন, কিন্তু আমরা তো আঘাত করতে ওইভাবে কাউকে আঘাত করতে শিখিনি, তাই হয়তো সেদিন আর ওইভাবে, কিন্তু বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম। কোথায়? জায়গা সূত্রে, কারণ আমাদের দলের মধ্যে আবার একটা সিস্টেম ছিল যে বাইরে কিছু প্রকাশ্যে বলা যাবে না, যা বলতে হবে ভেতরে। তো গিয়েছিলাম, সুনীল বানশাল, তারপর আমাদের সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন সেই সময়, তাকে পর্যন্ত বার্তা পৌঁছেছিল, অমিতাভ চক্রবর্তী, তারপর যিনি সাংগঠনিক প্রধান তার কাছে, তারপরে শেষে শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি হলেন নতুন, তার কাছে গিয়েছিলাম, বিপ্লব দেবের কাছে। সর্বশেষ পরিবর্তন সংকল্প যাত্রাতেও অংশ নিয়েছিলাম জলপাইগুড়িতে। করার পরেও দেখলাম কোনো রকম কোনো পরিস্থিতি নেই। কি অপরাধ, আমার নিজের অপরাধ আমি নিজেই এখনও জানি না, তারা জানে। ওরা রাজ্য কেন্দ্র নেতৃত্বের কাছে বলেছে অলোক চক্রবর্তী প্রচুর অপরাধ করেছে, আর এই অপরাধের জন্য সেদিন লাথি দিতে হয়েছিল। কারণ যারা সিংহাসন দখল করবেন তারা বুথ স্তরের কর্মীদের এরকম করে লাথি দিতে হয়, বড় বড় উচ্চ আসনে যেতে গেলে এইরকম করে লাথি দিয়েই উপরে যেতে হয়, বুকে পাড়া দিয়ে যেতে হয় উপরতলায়, না হলে নাকি রাজনৈতিকভাবে সে শক্তিশালী নেতা নয়। তো যাকে এই হচ্ছে পরিস্থিতি। তো আজকে এই প্রতিবাদের কারণে যখন দেখলাম আর সংকল্প যাত্রার পরেও কোনো রাজনৈতিক নেতাদের কোনো রকম হেলদোল নেই, তো প্রতিবাদের জন্য আমাকেই নামতে হয়েছে। আর নামার কারণেই আমি ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ, যদিও এটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, সেই প্ল্যাটফর্মেই আমি কিছু প্রার্থী যারা অবহেলিত, অত্যাচারিত, আপনারা জানেন ময়নাগুড়িতে টাকার বিনিময়ে, আমার শোনা, আমি দেখেছি টিভিতে খবরে দেখেছি, সেখানকার প্রার্থীরাই বলেছেন প্রচুর টাকার বিনিময়ে সেখানে প্রার্থী বিক্রি হলো। কানে এসেছে, রাজগঞ্জেও হয়েছে, জলপাইগুড়িতেও হয়েছে, ডাবগ্রাম ফুলবাড়িতেও নাকি হয়েছে, এবং বিভিন্ন জায়গায়। তো এই যে মানে এই দিনটা তো আমরা চাইনি। 2021 সালে যে লড়াইগুলো করেছিলাম মানুষকে সঙ্গে নিয়ে, কর্মীদের সঙ্গে নিয়ে, এত ইয়ের অবস্থা থাকা সত্ত্বেও 4টা সিটে কিন্তু আমরা জয়ী করিয়েছিলাম। মুখ্য ভূমিকায় আমি ছিলাম, নির্বাচনের বিভিন্ন দায়িত্ব সামলেছিলাম দায়িত্বের সাথে, নিষ্ঠার সাথে। কিন্তু তারপরে সব ইতিহাস তারা রচনা করেছেন। আমরা ইতিহাস রচনা করার জন্য কলম চিহ্নে ওই নিভ উইথ 7 রেজ, কারণ ওই যে শিক্ষায় আনে চেতনা, চেতনায় সমাজ গড়ে, তাই শিক্ষিত সমাজের অস্ত্র বলুন, সেই অস্ত্রটা হচ্ছে কলম।
তো সেটাকে বেছে নিয়েছি হাতিয়ার হিসাবে। তো সেই কলমের দিয়ে নতুন ইতিহাস লেখার চেষ্টা করছি, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করছি, ঘোলা জলগুলোকে সরিয়ে স্বচ্ছ জল যাতে মানুষ পান করতে পারে তার ব্যবস্থা করছি। বয়ে চলাই হোক সাধনা আবর্জনার হিসাব ভুলে, মনটা শিখুক সাগর হতে, জীবন বাঁচুক তার দুকুলে। মানুষের জীবন বেঁচে উঠুক আবর্জনাগুলোকে সরিয়ে নিয়ে। তো সেই জন্যেই অনেকের কাছে প্রশ্ন ছিল যে অলোকদা কেন এরকম করেছে। আমি বলছি যে রাজনীতির প্রথম জায়গাটাই হচ্ছে নির্বাচন, আর এই নির্বাচন পার হয়ে গেলে আপনাদের কথা কেউ মনে রাখবে না, আপনি কোথায় আছেন না আছেন কেউ মনে রাখবে না। দলে ভর্তি হবে বাইরের লোক এসে, অন্য দল থেকে এই দলে, এই দল থেকে সেই দলে, যারা ক্ষমতায় আসবে তাদের কাছে ভিড়ে যাবে। আপনি ভ্রাত্যই থেকে যাবেন, আপনার অবহেলা আপনার অবহেলিতই থেকে যাবেন। আপনি যতই জীবন জীবিকা নিয়ে লড়াই করুন, বুথ স্তরে লড়াই করুন, আজকে যাদের হয়ে কথা বলছেন বলুন, কিন্তু দেখবেন দিনের শেষে আপনাকে একাই ঘরে ফিরতে হবে। দিনের শেষে আপনার কাছে কিচ্ছু থাকবে না। দেখবেন পেছন ফিরে, দেখেছেন কখনো? পেছন ফিরে দেখবেন। আমরা এতদিন কি করেছি জানেন তো? এতদিন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি আর আয়নাটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু ধুলোগুলো যে নিজের মুখেই লেগে রয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। মুখটা পরিষ্কার করলে এই আয়নাতে নিজের ছবিটাও স্পষ্ট হবে, কিন্তু আমাদের ভেতরে যে ধুলাগুলো রয়েছে সেগুলো আমরা না দেখে আমরা বারবার করে শুধু আয়নাটাকেই মুছে গেছি। তো এই আয়না মুছে লাভ নেই, নিজের মুখটাকে পরিষ্কার করতে হবে। অন্ততপক্ষে আপনারা লড়াই করছেন, করুন, খুব ভালো, পরিবর্তনের লক্ষ্যে করুন, যা খুশি করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রতিবাদটা করুন। আজকে যদি প্রতিবাদ না করেন, আগামী দিন পেছন ফিরে দেখবেন আপনার পাশে কেউ নেই, আপনার ওই ভাঙা ঘরে বাতি দেওয়ার মতন লোক নেই। আমি দেখেছি, আমি প্রত্যন্ত গ্রামগুলোতে পার্টি করতে গিয়ে প্রত্যন্ত গ্রাম, বুথ, সমস্ত জায়গায় গেছি, সেখানে গিয়ে দেখেছি কর্মীদের অসহায় অবস্থা দেখেছি। ওই টেবিলের ওই পারে বসে যারা নেতৃত্ব দেয় তারা বসে থেকে তারা আপনাদের নির্দেশিকা দেবে, কিন্তু এই পারে আপনার দুঃখের কথা, আপনার অভাবের কথা, আপনার অভিযোগ শোনার কেউ থাকবে না, কেউ নেই, শুনবে না, শোনার প্রয়োজনীয়তা নেই। বলবে ঘরের মধ্যে বলতে হবে, বাইরে বলা যাবে না। যখনই আপনি বাইরে বলবেন তখন বলবেন আপনি অন্য কোনো রাজনৈতিক দলের আপনি দালালি করছেন, অন্য কোনো রাজনৈতিক দল আপনাকে পয়সা দিয়ে কিনে নিয়েছে, যার জন্যে আপনি করছেন। আমাকে শুনতে হয়েছে আমি প্রার্থী দিয়েছি, তার জন্যে আমি নাকি কোটি কোটি টাকা পেয়েছি বিভিন্ন দল থেকে, অন্য অন্য দলগুলো থেকে। তা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, যদি চান চেক করবেন ব্যাঙ্ক ব্যালেন্স, দেখবেন কত টাকা আমি পেয়েছি। যদিও বলতে পারেন যে এখন তো আর ব্যাংকে কেউ টাকা নেয় না, ক্যাশ টাকা দেয়, ক্যাশ টাকা নিয়ে আমি করিনি, এতদিন করিনি। যদি করতেই হতো দল পরিবর্তন, তাহলে একটা দিন সময় এসেছিল, সেই সময়ে পরিবর্তন করতে পারতাম নিজেকে, করিনি। কারণ আমি একটা জায়গায় দায়বদ্ধ আছি, বুথ স্তরের কর্মীদের কাছে আমি দায়বদ্ধ। যেদিন ডি প্রামাণিক তিনি চলে গেলেন, সেদিন কোনো একজন কর্মী আমাকে ফোন করে বলেছিল, অলোকদা আমরা কি অভিভাবকহীন হয়ে যাব, আমরা কি তোমাকেও হারাবো? তা আমি বলেছিলাম যে ভাবনা আমার একটা, শরীর একটা, আমার জন্মদাতা বাবাও একটা, আমার জবানও একটা। হ্যাঁ আমি লড়াই করছি, আমি লড়াই করব, প্রতিবাদ করব, তাতে আপনি খারাপ পান ভালো পান আমার কোনো দেখার দরকার নেই। আমি পেছন থেকে লড়াই করছি না, আমি সামনে থেকেই লড়াই করছি, এটা আমার প্রতিবাদের লড়াই। সেদিন যারা রাস্তায় ফেলে আমাকে লাথি দিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই, এটা ব্রজবাসীর লড়াই, ময়নাগুড়ি ধমনির যে ডিপ্রেশনে মারা গেছে সেই অসহায় মানুষগুলোর লড়াই, ক্ষিতীশচন্দ্র রায় যে মারা গেছে, যারা অত্যাচারিত হয়েছিল, যে তারপরে বাড়ি পুড়িয়ে দিয়েছিল আগুনে, তার লড়াই। এই লড়াই কানন রায়ের লড়াই। জলপাইগুড়িতে যার তরুণটা আজও বানানো তরুণটা পার্টি অফিসে দাঁড়িয়ে আছে, সেই মানুষটার লড়াই। এছাড়াও অগণিত প্রচুর বিজেপির কর্মী, অসহায় কর্মী, অভিমানে বসে থাকা কর্মী, তাদের লড়াই।
এই লড়াইয়ে আপনাদের আমি কাছে পেয়েছি, অনেকে আমাকে ফোন করেছে, হয়তো ফেসবুকে আমাকে বিভিন্ন রকম কথা লিখছে, মেসেঞ্জারে গিয়ে তারা আমাকে দুঃখ প্রকাশ করছে, সরি বলছেন, দুঃখিত বলছেন। আপনারা যত আমাকে এই করবেন তত আমি আরও দৃঢ় সংকল্পবদ্ধ হব, লড়াই হবে আমার সাথে। তবে আমি বলবো অন্ততপক্ষে যদি আপনারা পরিবর্তনের লক্ষ্যে ভোট দেন, আপনার বাড়িতে যদি 4টা ভোট থাকে, 3টে ভোট আপনি পরিবর্তনের লক্ষ্যেই দিন, একটা ভোট আমাকে দিন। এই একটা ভোট আপনার হয়ে প্রতিবাদের ভোট, এই একটা ভোট অভয়ার মায়ের জন্য বিচার চাওয়ার ভোট, এই একটা ভোট শিক্ষিত বেকার যুবক যারা হয়েছে তাদের কর্মসংস্থানের দাবিতে ভোট, এই একটা ভোট যারা শিক্ষাকে বিক্রি করে ভিক্ষা নিতে বাধ্য করেছে তাদের বিরুদ্ধে ভোট, এই একটা ভোট যারা এসআইআরের নামে দীর্ঘদিন ভারতবর্ষের ভূমিতে বসবাস করার পরেও আজকে যারা পরবাসী, সেই সুজন মণ্ডলের মতন মানুষের ভোট, প্রতিবাদের ভোট। এই ভোট আশরাফুল আলমের মতন যারা রাষ্ট্রবাদী মুসলিম ভাইয়েরা যারা রয়েছেন, যারা ভোটাধিকার থেকে বঞ্চিত, নিজের দেশে থেকেও পরবাসী, তাদের ভোট, তাদের হয়ে প্রতিবাদের ভোট। এই একটা ভোট যারা রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে আপনার আমার জীবিকাকে ভাগ বসাতে এসেছে, সেই মানুষগুলোকে সেই কাঁটাতারের বেড়া দিয়েই ওই পারে পাঠানোর জন্যে আবেদন রাখার প্রতিবাদের ভোট। এই ভোট সেই মানুষগুলোর, যে মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শিক্ষিত বেকার যুবক যারা বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছে তাদের ভোট। এই ভোট সেই গর্ভবতী মায়ের আর্তনাদের ভোট, এই ভোট সেই বৃদ্ধ বাবা চোখের জলে যে সন্তানের মৃতদেহ বহন করেছে তার প্রতিবাদের ভোট। এই ভোট অ্যাম্বুলেন্সের টাকা মেটাতে না পেরে কাঁধে করে মৃতদেহ বহন করে নিয়ে যেতে হয়েছে তার ভোট। তাই বন্ধু, সকলের কাছে করজোড়ে নিবেদন, কিছু কিছু জায়গায় নিজেরা প্রতিবাদ করুন। এই যে রাজনৈতিক যে অপসংস্কৃতির ধারক বাহক যারা, এই ধারক বাহকদের চিনে তাদের বিরুদ্ধে লড়াই করুন। শিক্ষিত সমাজের কাছে আবেদন, আমাদের প্রার্থী শিলিগুড়িতে বুম্বা অর্থাৎ তরুণ তলাপাত্র, আমাদের ডাবগ্রাম ফুলবাড়িতে অলোক সেন, জলপাইগুড়িতে হাইকোর্টের আইনজীবী অম্বালিকা রায়, ময়নাগুড়িতে রত্না রায়। হ্যাঁ, রত্নাদির কথাটা মনে পড়লে ভালো হলো। এই রত্নাদি, যারা রত্নাদিকে নিয়ে অনেকে প্রশ্ন করছেন না, তাদেরকে বলি বিস্তারক, তার স্বামী বর্ধমানে বিস্তারকের কাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি মারা যান। আজকে এই পরিবারটা অসহায়। ময়নাগুড়িতে কি হলো প্রার্থী নির্বাচন নিয়ে, তার প্রতিবাদ করতে হবে না? যে মানুষগুলো অভিমানে আজকে নিজের ব্যবসায় মন দিয়েছেন, সেই মানুষগুলোর হয়ে কথা বলতে হবে না, প্রতিবাদ করতে হবে না? তাহলে এই ভোটটা সেই ভোট। আপনারা পরিবর্তনের লক্ষ্যে দিন, যে যেভাবে খুশি, যাকে যার মনে হয়। আমি কোনো কথা আমার বলার জায়গা নেই, আমি সেটা বলছি না। আমি শুধু একটা কথা বলছি যে অন্যায়ের প্রতিবাদে আপনি সরব হন। যারা বিভিন্ন রাজনৈতিক দলের বুস্তরের কর্মীরা নিজেদের সংসার, জীবন, জীবিকা সমস্ত কিছু ত্যাগ করে যারা লড়াই করেন শুধু রাজনীতির সেই দলটাকে ভালোবেসে, তারা তো অসহায়। দল কলেবর বৃদ্ধি হলেই তখন এই মানুষগুলোর খোঁজ আর কেউ রাখে না। সেই প্রতিবাদটা করুন। সেই প্রতিবাদের জন্যে অন্ততপক্ষে নোটায় ভোট না দিয়ে আমাদের ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের সেই মানুষগুলোকে ভোট দিন, যাতে রাজনৈতিক যারা
যোদ্ধারা রয়েছেন, বোদ্ধারা রয়েছেন, তারা অন্ততপক্ষে এইটুকু জায়গা তাদের কাছে পৌঁছে যাক যে শিক্ষিত সমাজ জেগে উঠেছে, তারা প্রতিবাদ করেছে। আমার ভোট যদি 5,000 হয়, তো এই 5,000 ভোটই হবে 5,000 মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর। রাজনৈতিক সমালোচক, রাজনৈতিক কারবারি, যারা ভোট আসলেই রাজনৈতিক কারবারে লিপ্ত হয়ে যান, গোয়াল ঘর থেকে দালান কোঠা বানান, ছোট ছোট টোটো থেকে বড় বড় গাড়িতে পৌঁছে যান, সেই মানুষগুলোর জন্য প্রতিবাদ করুন, যাতে আপনার আমার ট্যাক্সের টাকায় আপনার পাশ দিয়ে ধুলো উড়িয়ে কোনো রাজনৈতিক অসাধু নেতা যেন ছুটে না যায়। এই পরিবর্তনের লক্ষ্যে আপনারা ভোট দিন, বুঝিয়ে দিন শিক্ষিত সমাজ জেগে উঠেছে। আর নয় অন্যায়, প্রকৃতই আর নয় অন্যায়, সেই স্লোগানটার সার্থকতা লাভ করুক আপনাদেরই দেয় ভোটে। আমাদের চিহ্ন হচ্ছে নিভ এবং 7 রেস, অর্থাৎ কলমের নিভ এবং 7 রেস। আর ফালাকাটায় দাঁড়িয়েছে দীপক দিলীপ বর্মন, তিনি টেবিল চিহ্নে দাঁড়িয়েছেন, যেই টেবিলে বসার জন্যে মানুষ পাগল হয়ে যাচ্ছে। টেবিলের তলা দিয়ে নারদার টাকা, সারদার টাকা, কত রকমভাবে অপসংস্কৃতির ধারক বাহক রাজনৈতিক নেতারা এই বাংলাটাকে লুট করেছে, সেই টেবিলের চিহ্নে। আর একটা হচ্ছে ফুটবল, অর্থাৎ যারা মনে করেন বুথ স্তরের কর্মীরা শুধুই ফুটবল, তাদের প্রতিবাদ হোক ফুটবল চিহ্নে ভোট দিয়ে। এই আবেদন রেখে সকলকে আবার নববছরের, নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়। সবাই ভালো থাকুন। তবুও বলতে হয়, ये भारत का মানে যে भारत कोई भूमि का टुकड़ा नहीं है, ये जीता जागता राष्ट्र पुरुष है, ये बंधन की धरती है, ये अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। कण कण हमारे लिए शंकर है, बहती हुई नदी हमारे लिए गंगा है। जिएंगे तो इस भारत के लिए और मरेंगे भी इस भारत के लिए। मरने के बाद भी नदियों में मेरी अस्थियों को कान लगा के कोई सुनना, एक ही आवाज़ निकलेगा, भारत माता की जय। भारत माয়ের জয় হোক, জয় শ্রীরাম। আবার নতুন করে রামরাজ্য প্রতিষ্ঠিত হোক, সত্য সনাতনের জয় হোক, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের জয় হোক এবং রাষ্ট্রবাদী সমস্ত মেহনতি মানুষের জয় হোক। অন্নদাতা কৃষক, অর্থাৎ যে সমস্ত আপনারা জানেন যে ওই মা কাকিমা ঠাকুমারা আগে কুলা ব্যবহার করতো ওই যে চাল ঝাড়ার জন্যে, সেই কুলায় যদি পা লেগে যায় হঠাৎ করে, আমরা কুলাটাকে প্রণাম করি, কারণ কি লক্ষ্মী সেখানে, মা অন্নপূর্ণা সেখানে বসবাস করেন, সেই জন্যে। কিন্তু যে কৃষক বৃষ্টিতে ভিজে, রোদে ঘেমে, অক্লান্ত পরিশ্রম করে গোটা পৃথিবীর জীবজগতের মুখে অন্ন তুলে দেন, সেই কৃষকও আজ অসহায়। তাই এই প্রতিবাদ তাদের জন্যেও হোক, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মা বোন, সকলের লড়াই, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের লড়াই। তাই সবাই সামিল হয়ে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রার্থীদের পাশে দাঁড়ান, তাদের প্রতিবাদের কণ্ঠস্বর হন। এইটুকু বলে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে এই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।